গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আমার প্রিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি তো উঠে পড়েছি। এখন কটা বাজে বলো তো? এখন 6:15 বাজে। জানি না মা কটার দিকে উঠেছে। মা উঠে উঠোনটা ঝাড় দিয়েছে, ছাগল বের করেছে, দেখলে সিঁড়িটা মুছেছে। তো আমি উঠে যে বাকি কাজগুলো ছিল সেগুলো আমি এখন করে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দেওয়া বাকি ছিল, বারান্দা ঝাড় দিয়ে বারান্দা মুছবো, আরও কলের পাড়গুলো পরিষ্কার টরিষ্কার করবো, সেগুলো কাজ আছে। তো যাই হোক, আমি আমার কাজগুলো এখন সেরে নিচ্ছি। আর দেখো কত সকালবেলা বা উঠেছে আমি বুঝতে পারছি না কেন। আমি যখন উঠেছি তখনই 6:15 বাজে, আর 5টার দিকে উঠলেও অনেকটাই অন্ধকার ছিল সেই সময়, হয়তো বা উঠেছে। তো দেখো আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর কি বলতো, যতই ঝাড় দিই না কেন, যতই ঝাড় দিই আর যতই করি না কেন, যতক্ষণ না বারান্দা ঘর মুছি ততক্ষণ কিন্তু পরিষ্কার হয় না। তো দেখো আমি এখন সেই জন্যই মুছে নিচ্ছি। প্রথমে একটু ঘরটা সামনের দিকটা মুছে নিলাম, কেন কি ঘরটাও প্রচুর নোংরা হয়েছিল। আর মা পান খায়, তো ওই পানের সেই চুন টুনগুলো পড়ে, সেগুলো একটু মুছে নিলাম। তো দেখো বারান্দাটা মোটামুটি আমার মোছা কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা দেখো জুতো দিয়ে ভর্তি, আর জুতো থাকলে জুতোর ধুলো তো অবশ্যই থাকবে। তো সেই জায়গাটা আমি একটু বসে টেনে টুনে পরিষ্কার করে নিলাম, না হলে না ভালো লাগে না, মনে হয় ওখানে মোছাই পড়েনি এরকম মনে হয়। আর দুদিন যাবৎ মানে এই লাঠিটা দিয়ে মুছছি, কেন কি কোমরে প্রচণ্ড ব্যথা, মুছতে পারছি না। বসে থেকে একটু টান দিয়ে মুছতে গেলেই না কোমরে, জানি না সেদিন বাবু না একটু আচমকা ধাক্কা মেরেছিল, এখন তখনই লেগেছিল কিনা বুঝতে পারছি না। তো সেই কারণে হয়তো বা লেগেছে। এমনি আমার কোমরে ব্যথা, তার মধ্যে বাবু আবার ওরকম করে ধাক্কা দিয়েছিল। তো ও বুঝতে পারেনি, বাচ্চা মানুষ তো, ও বুঝতে পারেনি। তারপর থেকে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে। টেনে যে মুছবো বসে থেকে, সেটা আর পারছি না, কোমরে ব্যথা করছে। তো দেখো আমি এখন মুছে টুছে চলে আসলাম। এই কলের পাড়টা দেখতে পাচ্ছ, এই পাশটা করে একটু খেয়াল করো, দেখো কতটা শ্যাওলা হয়েছে। তো আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়ে শ্যাওলাগুলো পরিষ্কার করবো, বুঝলে তো। তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। আর ছাগলের বস্তা টস্তাগুলো একটু কেচে দিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। কী বলো তো, ওগুলো না নোংরা থাকে, আমার দেখাতে ঠিক ভালো লাগে না। যে আমার প্রিয় বন্ধুদের কি করে নোংরা দেখায় বলো। তো সেই জন্য দেখায়নি, তোমরা কেউ কিছু মনে করো না। আর বোতলগুলোও পরিষ্কার করে নিব। দেখো বোতলগুলো কেমন আয়রন পড়ে গেছে। তো সমস্ত কাজ বাজ করে দেখো আমি এখন পুজো করতে চলে এসেছি, পুজোটা করে নেব। আজকে তো শনিবার। তো যাই হোক, শনিবার হলেও আমাদের বাড়িতে তো নিরামিষ পালন উঠে গেছে। শনিবার আগে নিরামিষ পালন করতাম, তখন আরও বেশি চাপ ছিল। তো এখন মোটামুটি করা হয় না, আসলে তোমাদের দাদাভাইয়ের জন্যই করা হয় না, আমি কারো দোষ দেব না। ও একদমই নিরামিষ খেতে পারে না। দেখো বাড়ির এক ফ্যামিলির যদি একজন, 7 জনের মধ্যে একজন যদি বলে না আমি খেতে পারবো না, তার সেটা কিন্তু হয় না, একদমই হয় না। তো সেই জন্যই হয়নি আর কি। তো দেখো আমি এখন পুজোটা করে নিচ্ছি, ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিলাম, তারপরে ঠাকুর সাজিয়ে দেবো আর কি। ভোলেনাথকে স্নান করা হয়েছিল না, স্নান করিয়ে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে জবা ফুল। এগুলো সমস্ত আমাদের গাছে জবা ফুল, জানো তো। যেহেতু গরম পড়ে গেছে, কি সুন্দর জবা ফুল ফুটছে, সেই ফুল দিয়ে বাড়িতে পুজো করতে পারছি, ভালোই লাগছে জানো তো। আর একটা কাকিমা নিয়ে যায়, সেই কাকিমা নিয়ে যাওয়ার পরেও আমাদের এতটা পরিমাণ জবা ফুল থেকে যাচ্ছে। তো বাড়ির জবা ফুল দিয়ে পুজো করতে, ঘরের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে। সে জবা ফুল হোক আর সে ছোট টগর ফুলই হোক না কেন, ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো এখন চলে আসলাম জামা কাপড় মেলতে। রাস্তায় জামা কাপড় মেলি, তোমরা তো জানোই। তো কি করব বলো, বাড়িতে তো সেরকম কোনো আমাদের ব্যবস্থা নেই যেখানে মেলতে পারবো, আর রোদ্দুর তেমন একটা পড়ে না, সেই কারণে বাইরে বাধ্য হয়ে আসতে হয়। আর আমি আবার ভাবি যে এটাও তো তোমাদের সাথে শেয়ার করা দরকার, কেন আমি এটাও তো আমার কাজ, এটাও তো আমার ডেলি কাজের মধ্যেই পড়ে, সেই জন্যই আমি তোমাদের দেখাই। তো তোমরা কেউ কিছু মনে করো না। রাস্তাঘাটে দেখো যান চলাচল তো হবেই, তো সেটা বুঝেই আমি করি। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নার এখানে, ভাত বসিয়ে দিয়েছি। আর মা বাজার করে নিয়ে আসলো, মা বাজার নিয়ে এসেছিল লাল শাক আর সজনে ডাঁটা, দেখতে পাচ্ছ সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব রাত্রের জন্য। আর একবেলার জন্য ডিমের ঝোল করব। আমাদের বাড়িতে না দুবেলার ডিমের ঝোলটা কেউই পছন্দ করে না,
আর লাল শাক করবো। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো সেখান থেকে বাজারে কেন বলছি, নদীতে গেছিলো, নদীর চরের থেকে ডিমের শাক তুলে নিয়ে এসছে। এখন তোমরা কেউ কী বলে নামে চেনো আমি তো জানি না, তো শাকগুলো একটু তেতো হয় খেতে, তো বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই তো একদমই খুবই পছন্দ করে, তো নিয়ে এসছে, আমি রান্না করে দেবো। প্রতিদিনকারই না একটু একটু করে ভালোই পদ আমাদের বাড়িতে রান্না হয়। তো ভাতটা নামাতে গিয়ে দেখতে পাবে এখন কীরকম অঘটন ঘটে গেছে, দেখো কীরকম স্লিপ করে পড়ে গেছে। তো বন্ধুরা দেখো, একটু হাতের থেকে 19-20 হয়ে গেলে কি বিপদ হয়ে যায়। দেখো কীরকম অবস্থা হলো, তোমাদের তো একটু দূর থেকে দেখালাম কীরকম অবস্থা হয়ে গেল। জানো তো, ভাতের মারটা গালতে গেছি, আর কেমন করে হাতটা স্লিপ করে একদম ভাতটা ছিটকে চলে গেল, আমার মুখটা একটুর জন্য বেঁচে গেল। তো ভগবান হয়তো আটকিয়ে দিল। তোমরা দেখো কীরকম অবস্থা, আমি তো ভাতটাও কিছুটা তুলে নিয়েছি, তোমরা দেখো কীরকম অবস্থা হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, এখানেই আমি মারটা গালছিলাম, আর দেখো ভাতটা কীরকম, মানে প্লেটটা না সরে চলে গেছে কেমন করে, আর সমস্ত ভাতটা একদম ছিটকে পড়ে গেছে। ভাতটা তাও কিছুটা তুলেছি। অনেক বড় বিপদ, আজকে অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো, তো জানি না কি করে আটকে গেল। তো মুখটুক একদম সমস্ত পুড়ে যেত, একদম গরম টকবগে ফুটছে ওরকম মার, চিন্তা করো তোমরাই। তো সাবধানতার সাথেই করি, তার সাথে কি হয়ে যায় কি আমি বুঝতে পারি না। যাই হোক, রান্নাটা করে নিই, এখন ওটা ধরে বসে থাকলে হবে না, রান্নাটা করে নিই। তো দেখো আবারও রান্না করতে চলে আসলাম। রান্না করতে চলে এসে বাবুকে আমি বকাবকি করছি, বাবু জল খাচ্ছে, তো তো ওর জানো তো প্রচুর সর্দি লেগেছে, তারপরেও একটু সময় পেলেই মানে জল খাটতে চলে যাচ্ছে। আর আজকে স্কুলে যায়নি, আজকে আমার এক ননদের ছেলে এসেছিলো বাড়িতে, তো ওর সাথে মানে ঘুরে বেড়াচ্ছে বলতে আমার কাকি শাশুড়িদের বাড়িতে গেছে। তো অনেক দিন পর আসলে একা একা থাকে, তো অনেক দিন পর দেখতে পেয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর দেখো ছাগলের মাড়গুলো দিয়ে দিলাম, আর মাড় দেওয়ার পরে যে প্লেটটা নিয়ে চলে আসলাম, যে ভাতগুলো পড়ে গেছে না, সেগুলো আমাদের বাড়িতে তো ছাগল আছে, তো ভাবলাম যে তুলে রাখি, ছাগল যদি খায়, কিন্তু জানো তো ছাগল খায়নি ভাতগুলো, যেহেতু ওখানে নোংরা টোংরা পড়ে আছে। তো ছাগল খুব কিন্তু মানে বুঝতে পারে, কোনো নোংরা টোংরার মধ্যে থেকে তুললে না ছাগল বুঝতে পারে। তো যাই হোক, ওই জন্য ভাতটা খাইনি, আমি তো দিইনি, মা পরে বললো। তো রান্নাগুলো প্রত্যেকটা আমি একে একে করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন দেখো আমি উনুনের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আর উনুনের নোংরাগুলো না, এখানকার নোংরাগুলো সমস্ত ওই যে টিনের ফাঁকাটা দিয়ে বের করে দেবো, আমি হাত লাগাবো না। এই জায়গাটাতে দেখি কি অনেক নোংরা, ঠিক আমার ঘৃণা লাগলো এই নোংরাগুলোতে হাত দিতে। কোথায় বলো তো, ওই যে বাঁ সাইডে যে নোংরাগুলো জমা করা আছে না, আমার হাতের বাম সাইডে সেই দিকটা, তো অনেক নোংরা আছে, মানে অন্যরকম নোংরা দেখলাম, তো ঠিক আমার ভালো লাগলো না। তো আমি হাত না লাগিয়ে নোংরাগুলো দিয়ে যে ঝাঁটাটা দিয়ে এদিক দিয়ে পার করে দেবো ভাবলাম। তো দেখো আমি পার করেও দেবো একটু চেষ্টা করে, কেন কি বলো তো, নোংরা বেশি থাকলে তো ওই দিক দিয়ে তো যেতে চাইবে না, তো আমি জোর জবরদস্তি ওই দিক দিয়েই পার করলাম, আমি হাত দেবো না বলে। তো দেখো বন্ধুরা, আমি এখন বাসন মাজতে চলে এসেছি, বাসনগুলো এখন মেজে নিচ্ছি, বুঝলে তো। অল্প কয়েকটাই বাসন বেরিয়েছিল, আজকে খুব একটা বেশি বাসন বেরোয়নি। আসলে সকালবেলা খাওয়ার বাসনগুলো হালকা হালকা করে মা মেজে নিয়েছিল, দুটো একটা করে, যখন বেরিয়েছিল তখন মেজে নিলে না এতটা বেশি হয় না, মানে চাপ হয়ে যায় না। আর কি বলতো, যখনকার জিনিস তখন যদি মাজা না হয় তাহলে ঢের বাসন হয়ে যায়, তখন একদম মানে কি বলবো। আর এখন যেহেতু খরার সময়, মানে এই যে রৌদ্রটা, প্রখর রৌদ্র পড়ে, এই রৌদ্রুতে এই আমাদের কলতলায় বসে বাসন মাজাই মানে অসম্ভব হয়ে যায়, এত পরিমাণে রৌদ্র পড়ে, জানো তো। তো তোমরা দেখে এখন ক্যামেরাতে কীরকম বুঝতে পারছো জানি না, তো দেখো কীরকম। আর আমি বাসনগুলো উপর করে রেখে দিয়েছি, রেখে দিয়ে তোমাদের এখন একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পেলে 2 রকমের শাক রান্না হয়েছে, ভাত, আর এটা বাবুর জন্য সজনে ডাঁটা দিয়ে ডিমের ঝোল করেছি, আর এটা আগের দিনে চাটনির ছিল একটু, আর এটা আমাদের ডিমের ঝোল, আর রাত্রিবেলার তরকারি। তো এটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, দেখিয়ে বাবু তো নেই, বাবু গেছে ওই আমাদের ওই বাড়িতে, পুরাতন বাড়িতে গেছে, কাকিমারদের বাড়িতে, তো ওখানে মা গেছে আনতে। তো আমি ভাবলাম বাবু আসার আগে আমি খেয়ে নিই, কেন কি ওকে আবার খাওয়াতে বসাতে গেলে আমার 3টে বেজে যাবে ওকে খাওয়াতে নিয়ে। আর আমি যেহেতু সকাল থেকে তেমন কিছু খাই না, আমার প্রচুর খিদে পেয়ে যায়, তো আমি ভাবলাম যে না একটু খেয়েই নিই। আর তোমাদের দাদাভাইয়ের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে,
তো সেই জন্যই আর কি। আর আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম বারবার করে যে বাবু এসছে কি না। এখন দেখো অনেক রাত্রিবেলা, আসলে মন মানসিকতাটা ভালো নেই। আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি তো, পাশে বাবু বসে আছে। মনটা একটু ভালো নেই কিছু ব্যক্তিগত কারণে। তো গুড ইভিনিং অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদেরকে তো আমার জানানো, অন্যদিন আমি জানাই তোমাদেরকে গুড ইভিনিং, কিন্তু আজকে সত্যি ভালো লাগছিল না। এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে, আমি শুয়ে বসেই ছিলাম, ভালো লাগছিল না। দেখো সবসময় কিন্তু মনের মধ্যে একরকম থাকে না, তো মনটা ভীষণ খারাপ লাগছিল, সেই জন্যে আমি একটু মানে অন্যরকমভাবে ছিলাম, মানে রিল্যাক্সে ছিলাম, একটু ভিডিও কিচ্ছু করিনি, একটু সময় নিজের মতো করে ছিলাম। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তারপরে তো জামা কাপড়গুলো এখনই গুছাবো, শুয়ে টুয়েছিলাম তো জামা কাপড়ও গুছাইনি। আগের দিন যে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে, সেই জামা কাপড়গুলো গুছাইনি। তোমাদের দাদাভাই দেখলে চলে এসছে, ওকে দেওয়া হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। আমি তো সন্ধেবেলায় খেয়ে নিয়েছি, আর বাবুও খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি গল্প করছিলাম আর কি, কি কাজকর্ম করা যায় এই সব নিয়ে আর কি। আসলে কি বলো তো, 9,000 টাকা দিয়ে কোনো দিন সংসার চলে না। আর যেহেতু আমার একটা বাচ্চা আছে, তোমরাই বলো 9,000 টাকা দিয়ে কি হয় বলো? কিচ্ছু হয় না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আর এরকম একটা বাচ্চা মানুষ করতে গেলে 9,000 টাকা কোনো ব্যাপারই না। তো কি করব বলো, তার মধ্যেও চলতে হয়, কিছু করার নেই। ভগবান যেরকম দিয়েছে সেরকমভাবেই তো চলতে হবে। আমি যদি চাই এখন লাখে লাখে কোটি কোটি টাকা যদি আমি চাই, তাহলে কি ভগবান আমাকে দেবে না। আমাকে যা আছে আমাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আমি জানি এটাই নিয়ম। তো আমি সেই জন্য কোনো দিন আহামরি আশা করি না, তো তার মধ্যেও একটু হয়ে যায়। তো দেখো এই শাড়িটা গুছিয়ে নিলাম, এই শাড়িটা সেদিন অন্নপ্রাশনে গেছিলাম, তো অন্নপ্রাশনে পরে গেছিলাম, তো ওই শাড়িটা দেওরের বিয়েতে খুব শখ করে নিয়েছিলাম, আজকে দিয়ে মানে 2বার পরা হলো। তো শাড়িটা আমার খুব পছন্দের, আর কালারটাও আমার খুব পছন্দের। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনাসামনি কথাবার্তা হয়নি। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করার পরে বাবু তো ছিল না বাড়িতে, বাবু গেছিলো আমার কাকি শাশুড়িদের বাড়িতে। আমার এক ভাগনা এসেছিলো বাড়িতে, তো ভাগনাটা বাবুর মতোই, তো দাদা হয়, তো ওর সাথে খেলতে খেলতে চলে গেছিলো। তো মা যেয়ে নিয়ে এসছে, নিয়ে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর তো তোমরা জানোই সবাই বিকেলবেলা পড়াতে যাই, তো আজকে পড়িয়ে আসতেও দেরি হয়েছে। যে বাচ্চাটাকে পড়াতে যাই, তো পড়াটা হয়নি, তো পড়াটা ওখানে গিয়ে আমি পড়াটা একদম মানে রেডি করিয়ে তারপরে নিয়ে এসেছি। তো সেই জন্য আর কি বাড়িতে ফিরতেও দেরি হয়েছে, মোটামুটি 9:30, 9:30 বলছি কারণ 6:30 বেজে গেছিলো। তো তারপরে এসে তো বাবুকে পড়াতে আর একটু মেন্টালি ডিস্টার্বও হয়ে আছে, যার কারণে আর তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি। তো তো ঠিক আছে বন্ধুরা, এখন তো দেখে বুঝতেই পারছো মশারি টাঙিয়ে ফেলেছি। তোমাদের দাদাভাই চলে এসছে, বাবু শুয়েও পড়েছে, বাবু প্রচণ্ড সর্দি, মনে হয় কালকে জ্বরও চলে আসবে, জানি না আসবে কি না। তো যতটা পারছি সেফে রাখার চেষ্টা করছি, এরপরেও যদি হয় তাহলে তো আর করার কিছু নেই, ওয়েদার চেঞ্জ, আমাদের নিজেরই শরীর খারাপ হচ্ছে, তো বাচ্চাদের তো অবশ্যই হবে। তো আমারও তো গলাটা একটু কেমন কেমন মনে হচ্ছে, গলাটা ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে, জানি না কি হবে, কালকে আরও বেশি হয়ে যায় নাকি, এটাই চিন্তা করছি। কেন কি বলো তো, সুস্থ মানুষ কেই চায় অসুস্থ হতে বলো? তো ঠিক আছে বন্ধুরা, আর মানে এনার্জি পাচ্ছি না, আর ওই যে বললাম মেন্টালি একটু ডিস্টার্বও হয়ে আছি, মন মেজাজ একটু ভালো নেই, তো একটু ব্যক্তিগত কারণে। তো ঠিক আছে বন্ধুরা, পরে অবশ্যই যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো আপাতত আসলাম, আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সাথে। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে আমাকে ভালোবাসা দিও, আমি যেন সামনের দিকে এগোতে পারি, আর কিছু কিছু মানুষের জবাব যেন দিতে পারি, এটাই বলবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই, গুড নাইট।